Barbie in the real world. That's impossible. রিসেন্টলি আপনারা সবাই জানেন বারবি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। বাংলাদেশেও আমি দেখলাম প্রায় সব ইনফ্লুয়েন্সারদের হায়ার করা হয়েছে বারবির যে ওপেনিং সেরেমনি হইলো সেখানে, এবং বারবি সিনেমাটা রিলিজ দেওয়া হয়েছে ওপেনহেইমারের সাথে, যেইটা এই বছরের তো বটেই, অনেকে বলতেছে এই শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমাগুলোর একটা। এবং বারবি এবং ওপেনহেইমার দুইটাই রিলিজ দেওয়া হয়েছে মিশন ইম্পসিবলের মাত্র এক সপ্তাহ পরে, এবং মিশন ইম্পসিবল বেশ হাইপড একটা সিনেমা ছিল। সবকিছু আমি এই জন্যই বলতেছি, এটা বোঝানোর জন্য যে বারবি যারা বানিয়েছে তারা এই মুভির কোয়ালিটি নিয়ে এবং এই মুভির হিট হওয়ার এই চান্সটা নিয়ে বেশ কনফিডেন্ট ছিল, যে কারণে তারা একদমই পিছপা হয়নি এরকম একটা ক্রুশাল সামার টাইমে এই মুভিটাকে রিলিজ দেওয়ার জন্য। এবং ওনারা যা ভেবেছিল তাই আসলে হচ্ছে। পুরো দুনিয়ায় আমরা দেখছি মানুষজন দলে দলে বারবি দেখতে যাচ্ছে। ইভেন আমি যখন এই ভিডিও রেকর্ড করতেছি তখন 2 দিন হয়েছে বারবি এবং ওপেনহেইমার দুইটাই রিলিজের। ওপেনহেইমার জেনারেট করেছে অ্যারাউন্ড 80 মিলিয়নের আশপাশে বক্স অফিসে, এবং বারবি তার অলমোস্ট ডাবল 155 মিলিয়নের কাছাকাছি জেনারেট করেছে মাত্র এই 2 দিনে। সো বোঝাই যাচ্ছে যে বারবি আসলে এই মুভি ব্যাটেলটা জিতছে, যেটা একদমই এক্সপেক্টেড ছিল না, কারণ ওপেনহেইমার এরকম একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারের উপর ক্রিস্টোফার নোলানের বানানো একটা সিনেমা ভার্সেস বারবি, যেটা একটা পিঙ্ক জিনিস, যেটা ধরে নিয়েছিল সবাই শুধু হয়তো মেয়েরা দেখতে যাবে, এরকম একদমই হয় নাই। সবাই দল বেঁধে বারবি দেখতে গিয়েছে। এবং এই ব্যাপারটা আসলে কেন হইলো দেখেন, আজকের ভিডিওটা বারবি নিয়ে না, আজকের ভিডিওটা মুভি রিভিউ টাইপ কোনো কিছুই না। আজকের ভিডিওতে আমরা মূলত বোঝার চেষ্টা করব বারবি অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি এবং অ্যাজ আ প্রোডাক্ট কেন এত সফল, এই সফলতার পেছনে আসলে কি কি করা হয়েছে, বারবি আসলে বানাইলো কারা, বারবি আসলে কত টাকা ইনকাম করে, এই টোটাল বারবি ইউনিভার্সটা আসলে আমরা বোঝার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যায়। রুথ, এলিয়ট এবং ম্যাট 3 বন্ধু মিলে 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে ওই সময় ভাবে যে আচ্ছা আমাদের একটা ব্যবসা দাঁড় করানো উচিত। এবং আমেরিকার ট্রেন্ড আপনারা জানেন, দোতলা বাড়ি হয়, সুন্দর কটেজ টাইপ, নিচে গ্যারেজ থাকে, গ্যারেজে সাধারণত ফাঁকা জায়গা থাকে সব আমেরিকানদের। ইভেন আয়ারল্যান্ডেও আমরা জানি যে গ্যারেজে ফাঁকা জায়গা থাকে আমাদের বেশিরভাগ সময়, এবং ফাঁকা জায়গা থাকার কারণে গ্যারেজেই সবসময় সব বিজনেস শুরু হয়। অ্যাপল শুরু হয়েছে গ্যারেজে, মাইক্রোসফট শুরু হয়েছে গ্যারেজে। এবং এই 3 বন্ধু মিলে ঠিক করে যে আমেরিকান সৈন্যরা যেহেতু যুদ্ধের পরে ফেরত আসতেছে, দুনিয়া স্টেবল হচ্ছে, এখন এই ফ্যামিলি বড় হবে, সো নিউক্লিয়ার ফ্যামিলিগুলো আস্তে আস্তে 2টা বাচ্চা নিবে, 3টা বাচ্চা নিবে, আমরা বাচ্চাদের টার্গেট করে কিছু একটা বানাইলে কেমন হয়। 3 বন্ধু মিলে ফাইনাল করে যে আচ্ছা আমরা একটা খেলনার কোম্পানি বানানোর চেষ্টা করি, এবং এই কোম্পানি আমরা শুরু করব আমাদের এই গ্যারেজের ভিতরে। তো ওরা গ্যারেজের ভিতরে কোম্পানি নিয়ে রিসার্চ শুরু করে যে কি ধরনের খেলনা বানালে ভালো হয়, এগুলো নিয়ে ঘাটাঘাটি করা শুরু করে। এবং এই ঘাটাঘাটির মধ্যেই তখন ওরা কোনো প্রোডাক্ট লঞ্চ করে নাই, তার আগেই এই 3 বন্ধুর এক বন্ধু ম্যাট ও বলে যে আচ্ছা আমি এই কোম্পানির ভিতরে আর থাকতে চাচ্ছি না। ও শুরু করার পরে ওর মনে হয়েছে যে না, বাচ্চাদের খেলনা বিক্রি করে আসলে তেমন কিছু করা যাবে না, আমি এখান থেকে এক্সিট চাই। তো শেয়ার টেয়ার বিক্রির কোনো ব্যাপার স্যাপার ছিল না, তার কারণ কোম্পানি তখন আসলে প্রফেশনালি শুরুই হয় নাই, কোম্পানির রেজিস্ট্রেশন কিছুই হয় না, কোম্পানি কিছু বেচেও নেই, কোম্পানির কোনো ইনকামও নেই। সো ওরা বলে যে ঠিক আছে কোনো সমস্যা নেই, তুমি করতে চাও না, তোমার করার দরকার নেই, আমরা যে বাকি 2 জন আছি আমরা দেখি কোম্পানিটাকে আমরা কিছু একটা দাঁড় করাইতে পারি নাকি। 1945 সালে কিছু প্রোডাক্ট ওরা লঞ্চ করে, কিছু খেলনা টেলনা, টেরবল ফেল হয়, কেউ কিনতে চায় না ওইসব খেলনা, কোনো বাচ্চা কিনতে চায় না, কারো ওই খেলনার প্রতি কোনো আগ্রহ থাকে না। এবং মোটামুটি অনেকেই ধরে নেয় যে 1945 সালে যে খেলনাগুলো হলো সব লস, 1946 সালের গুলো মোটামুটি সব লস। তো সবাই ধরে নেয় যে এই কোম্পানি মনে হয় বন্ধ হয়ে যাবে, এই কোম্পানি খুব বেশি দূর সার্ভাইভ করতে পারবে না, কারণ তখন পর্যন্ত যে 2 ফাউন্ডার, এই 2 ফাউন্ডার পকেটের টাকা দিয়ে কোম্পানি চালাচ্ছে। কেউ তো খেলনা কিনতেছে না, কোনো রেভিনিউ নাই, কেউ কিনতেছে না, একটু বেশি বলা হয়ে যাবে তেমন কেউ কিনতেছে না, কয়েকজন হয়তো কিনছে বাট খুব আহামরি কেউ কিনে নেই। 2 বছর পর্যন্ত শুরু করার 45 থেকে 47 কোম্পানির লস এবং লস। তারপরে আসে 1947 সাল, এবং কি মনে করে এই কোম্পানিটা একটা ইউকেলেলে লঞ্চ করে, ছোট্ট একটা ইউকেলেলে বাচ্চাদের জন্য, কারণ এদের সব খেলনাই বাচ্চাদের টার্গেট করে বানানো। এবং এই ইউকেলেলে হয়ে যায় বিশাল একটা হিট, মানুষ পাগলের মতো তাদের বাচ্চাদের ইউকেলেলে কিনে দেওয়া শুরু করে, 2 জন কিনে 5 জন কিনে, বাচ্চারাই তারপর বলা শুরু করে যে আমাদের ওই ইউকেলেলেটাই লাগবে, অন্যগুলো হইলে হবে না, আমাদের ওইটাই লাগবে, ওই কোম্পানিটাই লাগবে। এবং এই কোম্পানিটার ফার্স্ট প্রফিট ওরা দেখা শুরু করে। কোম্পানিটার নাম হলো ম্যাটেল, যে কোম্পানিটার কথা আমরা বলছি। এবং 1947 সালে এই ইউকেলেলে দিয়ে মূলত ওরা সিনে আসে। এর আগ পর্যন্ত কেউ এই খেলনা কোম্পানিকে পুরো আমেরিকায় তো দূরের কথা, পুরো পৃথিবীতে কোনো জায়গায় কেউ চিনতো না, ইভেন ওই শহরেরও কেউ চিনতো না যে এটা খেলনার কোম্পানি আছে একটা এই গ্যারেজের ভিতরে। 1947 সালে ওই ইউকেলেলে লঞ্চের পরের থেকে আস্তে আস্তে পুরো দুনিয়া বোঝা শুরু করে যে হ্যাঁ, ম্যাটেল নামে একটা খেলনার কোম্পানি আছে যারা খুব ইন্টারেস্টিং বাচ্চাদের খেলনা বানায়, এই কোম্পানিটার দিকে মনে হয় আমাদের নজর রাখা উচিত। মজার ব্যাপার হলো 1948 সালে সেই ইউকেলেলে হিট হওয়ার পরে যে কোম্পানি শুরুর 3 বছর পরে, 45 সালে শুরু হয়েছে, 48 সালে এসে কোম্পানি অফিসিয়ালি রেজিস্ট্রেশন করে। ওরা এই 3 বছর ওদের কাছে এনাফ টাকাও ছিল না যাতে ওদের মনে হয়েছে যে না আমাদের কোম্পানিটা রেজিস্ট্রেশন করে পুরো জিনিসটা ফর্মাল করা উচিত, কারণ নিজেরাই শিওর ছিল না যে আদৌ আমাদের এই খেলনার ব্যবসা কাজ করবে নাকি করবে না। ইউকেলেলেটা যখন হিট হয়, যখন বাচ্চা কাচ্চা বলা শুরু করে যে হ্যাঁ আমার ম্যাটেলের ইউকেলেলেই লাগবে, ম্যাটেল যখন আস্তে আস্তে একটা হাউস হোল্ড নেম হওয়া শুরু হয়, তখন এই ম্যাটেল কোম্পানির যে 2 ফাউন্ডার ওরা ঠিক করে যে হ্যাঁ এখন মনে হয় আমাদের কোম্পানিটা রেজিস্ট্রেশন করার সময় আছে, এখন মনে হচ্ছে যে না আমাদের হাতে একটা ব্যবসা আছে। ইউকেলেলে লঞ্চ হওয়ার পরে অনেকেই ভাবছিল যে আচ্ছা এটা কি 1 হিট ওয়ান্ডার, কোনো কোম্পানি থাকে স্পেশালি খেলনার দুনিয়া আমরা এটা অনেক হইতে দেখি যে 1টা 2টা খেলনা হিট
হিট হয়ে যায়। বাট তারপরে ওরা আর যাই লঞ্চ করে কোনো কিছু বাচ্চারা কিনতে চায় না, পছন্দও করে না। ম্যাটেল কি ওরকম একটা কোম্পানি হতে যাচ্ছে? ম্যাটেল 1 থেকে 1.5 বছরের মধ্যে প্রমাণ করে দেয় যে না, আমরা এরকম একটা কোম্পানি হতে যাচ্ছি না, আমাদের আরো প্রোডাক্ট আসতেছে যেগুলো সবই সাকসেসফুল হবে, এবং এরা ওইটা প্রমাণ করে একটা বল দিয়ে। 1950 সালে ওরা ম্যাজিক 8 বল নামে একটা জিনিস লঞ্চ করে, আমি স্ক্রিনে আপনাদের দেখাবো। কালো, খুব সিম্পল একটা জিনিস, এবং এই বল ওরা প্রায় 1 মিলিয়ন পিস বিক্রি করেছে, প্রায় 10 লাখ পিস বল বিক্রি হয় ওই সময়। এবং এইটা পুরো দুনিয়াকে আসলে প্রমাণ করে দেয়, খেলনার ইন্ডাস্ট্রিকে প্রমাণ করে দেয়, আমেরিকান কনজিউমার মার্কেটে প্রমাণ করে দেয় যে না, আমাদের শুধু একটা হিট প্রোডাক্টই ছিল না, আমরা হিট প্রোডাক্ট বানাইতেই থাকবো, এবং আমরা ম্যাটেল, আমাদের যে কোম্পানি, এই কোম্পানিটা থাকার জন্যই আসছে এবং বাচ্চাদের মনে জায়গা করে নেওয়ার জন্যই আসছি আমরা। 1955 সালে ম্যাটেল প্রথমবারের মতো, এর আগে মানুষ এটা কল্পনাও করতে পারে নাই যে একটা খেলনার কোম্পানি টিভিতে অ্যাড দেখাবে, তাও মিকি মাউসের সাথে অ্যাড দেখাবে। সো ডিজনির মিকি মাউস তখন বিশাল জনপ্রিয় হওয়া শুরু হয়েছে, এবং এই মিকি মাউসের যে কার্টুন চলতেছে, ওই কার্টুনের মধ্যে একটা অ্যাড যাবে একটা খেলনার কোম্পানি। কারণ খেলনার কোম্পানির আর কত টাকা, ওই সময় গাড়ির অ্যাড যায়, বাড়ির অ্যাড যায়, দামি দামি কোম্পানি যারা, কারণ মিকি মাউসের প্রিমিয়াম স্পট। বাট এই খেলনার কোম্পানি ম্যাটেল বললো যে না, আমরা ডিজনির ওই কার্টুনের মধ্যেই আমাদের অ্যাড দিব, এবং এই অ্যাডের পরে বাচ্চাদের কাছে ম্যাটেলের জনপ্রিয়তা আরো বাড়া শুরু করে, এবং বাচ্চারা বলা শুরু করে যে আমরা ম্যাটেলের খেলনা ছাড়া অন্য কোনো কোম্পানির খেলনা কিনবো না। তো 10 বছরের মতো হয়ে গেছে, আপনারা বুঝতে পারতেছেন টাইম লাইন। আমি যদিও সাল খুব মনোযোগ দিয়ে বলতেছি না আপনাদের, বাট 1945-এর দিকে শুরু হয়েছে, 1955-এর দিকে ওরা অ্যাড চালানো শুরু করছে। তো 10 বছরের মধ্যে ম্যাটেল একটা এস্টাবলিশড কোম্পানি। 10 বছর অনেক সময় বোঝার জন্য যে একটা কোম্পানি আদৌ কাজ করবে নাকি করবে না, এবং 10 বছরের মধ্যে সবাই মোটামুটি বুঝে গেল যে না, ম্যাটেল কাজ করবে। প্রত্যেক বছরই ওরা 10 লাখ 20 লাখ করে খেলনা বেচতেছে, বিভিন্ন র্যান্ডম খেলনা, যেগুলো নাম আমি বললাম ওগুলো তো জনপ্রিয়, বাট অনেক র্যান্ডম খেলনা ওরা বেচতেছে। সবাই মোটামুটি শিওর যে হ্যাঁ, আমরা একটা ভালো কোম্পানি পাইছি আমেরিকান ইকোনমিতে, এই কোম্পানি শুধু বড়ই হবে। বাট কেউ এটা এক্সপেক্ট করে নাই যে এরপরে ম্যাটেল কি করবে এবং কত ভয়ঙ্কর ভাবে এই কোম্পানি গ্রো করবে। ম্যাটেলের যে 2 কো-ফাউন্ডার ছিল, সো 3 কো-ফাউন্ডার ছিল শুরুতে, পরে তো একজন চলে গেল, সো 2 জন ছিল, যে তার মধ্যে মহিলা যে, সো 2 কো-ফাউন্ডার, একজন পুরুষ একজন মহিলা। উনি একদিন বাসায় যায়, এবং বাসায় যেয়ে উনি দেখে যে উনার মেয়ে একটা কাগজ দিয়ে পুতুল বানায়, সেই পুতুলের সাথে কথা বলতেছে। উনি এটা দেখে প্রথম দিন দেখে কিছু বুঝে নাই, প্রথম দিন দেখে কিছু ভাবেও নাই। সেকেন্ড দিন আবার দেখে যে না, এই পুতুলটার সাথে কথা বলতে, এবং খুব যে সুন্দর করে বানানো পুতুল এরকমও না, কাগজ দিয়ে নিজে বানাইছে, মাথাটা একটু বড় বড়, এটা ছোট, কথা বলতেছে। তো উনি ওনার বাচ্চাকে জিজ্ঞেস করে যে তুমি এটা কি করতেছো? তো বাচ্চা বলে যে দেখো, এটা আমার ফ্রেন্ড, এটাকে আমি বানাইছি, ও আমার সাথে সবসময় থাকে, আমি ওর সাথে কথা বলি। এইখান থেকে রুথের মাথায় আইডিয়া আসে যে আচ্ছা, আমেরিকান মার্কেটে আমরা এমন একটা খেলনা লঞ্চ করলে কেমন হয়, যেই খেলনাটা কিছুই করবে না। এমনিতে আমরা কি দেখি, গাড়ি সামনে চলে, পিছনে চলে, খেলনাটা, প্রত্যেকটা খেলনার একটা ফাংশন থাকে, এটলিস্ট শব্দ করে বা এটলিস্ট নড়ে, এটলিস্ট লাইট জ্বলে, খেলনার কোনো না কোনো একটা ফাংশন থাকে। এই কো-ফাউন্ডার ঠিক করলো যে আমরা এমন একটা পুতুল লঞ্চ করব, একটা মেয়ে পুতুল, যেটা এক্সিস্টিং যে মেয়ে মানুষ বাচ্চা আছে, এই বাচ্চা কাচ্চাদের একটা কম্পেনিয়ন হিসেবে থাকবে, কিছুই করবে না। ওই বাচ্চা কাচ্চারা যা চায় তাই হবে। ওরা যদি মনে করে যে এই পুতুল ওদের বন্ধু, তাহলে এটা বন্ধু। ওরা যদি মনে করে এই পুতুল ওদের বোন, তাহলে এটা বোন। আমরা জাস্ট পুতুল লঞ্চ করবো, আমরা এটাকে কোনো ফাংশনালিটিই দিব না। 1959 সালে ম্যাটেল লঞ্চ করে বারবি, এই পুতুলটা, এবং পুরা দুনিয়ার খেলার যে ইন্ডাস্ট্রি, এই যে টয় যে ইন্ডাস্ট্রি, পুরো ইন্ডাস্ট্রির ল্যান্ডস্কেপ চেঞ্জ করে ফেলে ওরা জাস্ট এই একটা লঞ্চের মাধ্যমে। আস্তে আস্তে বারবি পুরো একটা ইউনিভার্স হয়ে যায়। শুরুতে ওরা শুরু করেছিল সেই সিম্পল পুতুল দিয়ে, বাট এটা কিন্তু ওই জায়গায় থেমে থাকে নাই। এরপরে ওরা বারবির ঘর লঞ্চ করে, বারবির চুল লঞ্চ করে, বারবির জন্য মেকআপ লঞ্চ করে, বারবির জন্য জামা কাপড় লঞ্চ করে, বারবির জন্য জুতা লঞ্চ করে। ইভেন 11 বছর পরে, যেদিন বারবি লঞ্চ হয়েছিল তার 11 বছর পরে, যে ওরা বারবির বয়ফ্রেন্ডকেও লঞ্চ করে, যে বয়ফ্রেন্ডের নাম হলো কেন, যেটা একটা ছেলে পুতুল। বারবিরা যেন একা না থাকে, এই কারণে আপনি যদি একজন বারবির মালিক হয়ে থাকেন, আপনি ওই বারবির জন্য একটা বয়ফ্রেন্ড কিনতে পারেন, যে বয়ফ্রেন্ডটা হবে কেন। সো ম্যাটেল বারবিকে পুরো একটা ইউনিভার্স বানানোর চেষ্টা করে। সেই 1960 সালে যখন ইউনিভার্সের থিওরিটা আজকের মতো ছিল না, আজকে যেরকম আমরা মার্ভেল ইউনিভার্স দেখি, ডিসি ইউনিভার্স দেখি, এরকম ছিল না ব্যাপারটা ওই সময় এরকম একটা খেলনার কোম্পানি বারবির মতো একটা জিনিসের ইউনিভার্স যে বানানোর চেষ্টা করছে এবং সফলভাবে করতে পারছে, এই ব্যাপারটা ভয়ঙ্কর রকম কমেন্ডেবল। তো পুরো দুনিয়া তখন বারবিময়, এবং ম্যাটেল নামটা কেউ চিনে না, বারবি নাম সবাই চিনে। আমরা যেরকম ওই যে ফ্লেক্সিলোড থিওরি বলে এটাকে, যে দোকানে যে বলতো ফ্লেক্সিলোড, বাট ফ্লেক্সিলোড আসলে গ্রামীণ ফোনের একটা সার্ভিস, এটা ইউনিভার্সাল কোনো জিনিস না। সবার মোবাইল রিচার্জের নিজের নাম ছিল, বাট ফ্লেক্সিলোডই জনপ্রিয় হয়েছে। বা এখন অনেকে টাকা পাঠাইতে গেলে বলে ভাই বিকাশ করেন, যদিও অনেক সময় দেখা যায় যে উনি আসলে নগদ নাম্বার দিচ্ছে, এবং উনি নগদ থেকে নগদেই বিকাশ করতে বলতেছে, কারণ এটা সিনোনিমাস হয়ে গেছে। এটা অনেক সময় হয়। বারবি এবং ম্যাটেলের সাথেও তাই হইলো। মানুষজন, ইভেন আপনারাও অনেকে, আপনারা সবাই বারবি চিনেন আমি জানি, বাট আপনারা কয়জন জানতেন যে বারবি ম্যাটেলের একটা প্রোডাক্ট? ম্যাটেল হইলো মেইন কোম্পানি, এই মেইন কোম্পানির ছোট্ট একটা প্রোডাক্ট হলো বারবি। ম্যাটেলের সাথে এই আনফরচুনেট ব্যাপারটা ঘটে যে
বারবি নামটা সবাই চিনে, বাট ওদের কোম্পানির নাম অনেকেই চিনত না ওই সময়। এই ব্যাপারটা কিন্তু আসলে একটু আনফরচুনেট, তার কারণ ম্যাটেল শুধু বারবি না, ওরা অনেকগুলো ইন্টারেস্টিং টয় লঞ্চ করছে, ইন্টারেস্টিং প্রোডাক্ট লঞ্চ করছে গত 50 বছরে, যেগুলোর অনেকগুলা যে ম্যাটেলের এটা আমরা জানি না। এবং আমি নাম ধরে বলতে পারি, আপনারা অনেকেই উনো খেলছেন, উনো কিন্তু ম্যাটেলের প্রোডাক্ট, এবং আপনারা জানেন নাকি আমি জানি না যে উনো পুরো দুনিয়ায় লঞ্চ করছে ম্যাটেল, এবং পুরো দুনিয়ায় উনো যে জনপ্রিয় হয়েছে এটার ক্রেডিট মূলত ম্যাটেলের। এছাড়া হট হুইলস নামে আরেকটা ভয়ঙ্কর জনপ্রিয় একটা গাড়ির জিনিস লঞ্চ করছে, বাংলাদেশ অত জনপ্রিয় না, বাট আমেরিকান মার্কেট এবং ইউরোপিয়ান মার্কেটে হট হুইলস ভয়ঙ্কর রকম জনপ্রিয়। এই হট হুইলসও কিন্তু ম্যাটেলের একটা প্রোডাক্ট, বাট মানুষজন ম্যাটেলকে বারবির সিনোনিমাস বানায় ম্যাটেলের যে অন্য আরো 10টা জনপ্রিয় প্রোডাক্ট আছে এটা একদম ইগনোর করে ফেলছে। ও ম্যাটেল কিন্তু প্রথম খেলনা কোম্পানি যারা এনএফটিও লঞ্চ করছে পুরো দুনিয়ায়। এর আগে অন্যান্য অনেক লাক্সারি ব্র্যান্ড তো করেছে এবং এখনো করতেছে রেগুলারলি। কিছুদিন আগে গত মাসে আমি দেখলাম অ্যাডিডাস এনএফটি লঞ্চ করছে, বাট ম্যাটেল ছিল প্রথম টয় স্টোর যারা নিজেদের এনএফটি লঞ্চ করেছে। ম্যাটেলের ইনোভেশনের কোনো শেষ নাই, এবং এই ব্যাপারটা একটু স্যাড যে ওদেরকে আসলে বারবি ছাড়া আলাদা করে ভাবা হয় না। তো এই জিনিস নিয়ে ম্যাটেলের যারা ম্যাটেলের কিন্তু ফ্যান আছে, পুরো ফ্যান্ডম আছে ক্রেজি রকম, ওরা একটু স্যাড, বাট ম্যাটেলের নিজেদের নিয়ে কোনো সমস্যা নাই। ওরা ততদিনে পাবলিক কোম্পানি হয়ে গিয়েছে, ওরা কোটি কোটি টাকা ইনকাম করতেছে বারবি ইউনিভার্স থেকে। সো ওদের একদমই গায়ে লাগে না যে মানুষ আমাদের ম্যাটেল নামে চিনলো নাকি বারবির কোম্পানি হিসেবে চিনলো, আমাদের টাকা ইনকাম হইলে হয়, কোনো সমস্যা নেই। এবং ততদিনে বারবি যে কত বড় একটা বিজনেস হয়ে গেছে এটা আমি আপনাদের কিছু স্ট্যাট দিলে আপনারা বুঝতে পারবেন। পৃথিবীতে 8 বিলিয়ন মানুষ আছে এবং পৃথিবীতে 1 বিলিয়ন বারবি আছে। প্রত্যেক 8টা মানুষের জন্য পৃথিবীতে একটা বারবি আছে সোল্ড, এমন না যে ওয়্যার হাউসে পড়ে আছে, কেনা হয়েছে। এর থেকে আপনি বুঝতে পারছেন বারবি আসলে কত বড়। বারবি দুনিয়ার একমাত্র টয় যেটা পৃথিবীর প্রত্যেকটা দেশে অ্যাভেলেবল। এরকম আর কোনো জিনিস নাই পুরা কনজিউমারিজমের ইতিহাসে, এমন আর কোনো একটা জিনিস নাই যেটা একটা কোম্পানি বানাইছে এবং পৃথিবীর 195টা দেশেই পাওয়া যায়। বারবি হইল একমাত্র জিনিস যেটার কোনো হেটার নাই, এটা সব দেশে পাওয়া যায়, কেউ এটারে ব্যান করে নাই, কেউ এটাকে বলে না যে আমরা এটা ইম্পোর্ট করবো না, কারণ সব দেশের বাচ্চা কাচ্চা বারবি চায়। বারবি এত জনপ্রিয় যে প্রত্যেক বছরের 9 মার্চকে ঘোষণা দেওয়া হয়েছে বারবি ডে হিসেবে, এবং প্রত্যেক বছরের 9 মার্চ বারবি সেজে মানুষজন কিন্তু টাইম স্কোয়ার টাইপ জায়গায় যায় সেলিব্রেশন করে, যেটা একটা খেলনা। বারবি কিন্তু আসল জিনিস না, এটা একটা খেলনা পুতুল, এবং একটা খেলনা পুতুলের জন্য মানুষ এরকম জিনিস করতেছে, এটা অকল্পনীয় ছিল, যেটা এখন নর্মাল হয়ে গেছে একদম। এখন কথা হলো প্রায় 100 বছর ধরে এই টয় কিভাবে টিকে আছে। আমরা জানি যে বাচ্চাদের অ্যাটেনশন স্প্যান কম, বড়দেরও অ্যাটেনশন স্প্যান এখন কম, কারোরই খুব একটা ভালো অ্যাটেনশন স্প্যান আছে এরকম না, বাট বাচ্চাদের হিস্টোরিক্যালি অ্যাটেনশন স্প্যান কম। আমরা নর্মালি দেখছি যে বাচ্চাদের হাতে যদি একটা খেলনা দেওয়া হয়, 2 দিন খেলে 3 দিন খেলে, একসময় ওই খেলনার প্রতি আগ্রহ শেষ হয়ে যায় এবং তারা নতুন খেলনায় মুভ অন করে। এইরকম একটা জায়গায় এইরকম একটা টার্গেট কাস্টমারের জন্য 100 বছর ধরে একটা খেলনা টিকে আছে। শুধু যে টিকে আছে তা না, থ্রাইভ করতেছে, সেলস বাড়তেছে প্রত্যেক বছর। এটা কিভাবে সম্ভব হইল? এখানে ম্যাটেলের মার্কেটিং টিম দুইটা খুব ইন্টারেস্টিং কাজ করেছে, যে দুইটার থেকেই আমার মতে আমরা যারা মার্কেটিং এনথুজিয়াস্ট আমাদের অনেক কিছু শেখার আছে। প্রথমটা হইল সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে পারা। 1959 সালে বারবি লঞ্চ হয় এবং 60-এর দশকে যত বারবি ছিল সব ছিল হাউসওয়াইফ। সো আপনারা যখন বারবি কিনতে যাইতেন 1970-এর দশকে, 65, 66 এরকম সময়, তখন আমেরিকান ল্যান্ডস্কেপ কি, তখন বেশিরভাগ মহিলারা হাউসওয়াইফ। তো তখন যখন আপনি বারবি কিনতে যাইতেন বারবিরাও ছিল হাউসওয়াইফ। প্রত্যেক বারবির সাথে যে স্টোরি কার্ড আসতো, স্টোরি কার্ডের ভিতরে দেখা যেত যে এই বারবিটা হাউসওয়াইফ, এ ঘরের কাজকর্ম করে, ঘরের কাজকর্ম খুব ভালো করতে পারে, বাচ্চাদের খুব সুন্দর টেক কেয়ার করে, এইরকম একটা ক্যারেক্টার ছিল বারবির। কিন্তু এটা কিন্তু এরকম থাকে নাই। 80-এর দশকে আমরা কি দেখলাম? 80-এর দশকে আমরা দেখলাম প্রফেশনাল বারবি। সো 80-এর দশকে যে বারবিগুলো বিক্রি হওয়া শুরু হইলো, সেই বারবিগুলো নার্স, সেই বারবিগুলো সাংবাদিক, সায়েন্টিস্ট, সেই বারবিগুলো বেসিক্যালি বাসার বাইরের কাজকর্ম করতেছে। কারণ ওই সময় সমাজে ওইরকম পরিবর্তন আমরা দেখছিলাম, সমাজে যা দেখা যাচ্ছিল বারবি এক্স্যাক্টলি তাই লঞ্চ করতেছিল। এবং টু দ্যাট এক্সটেন্ট যে 1990-এর দশকে বারবি কালো বারবিও লঞ্চ করে, কারণ তখন রেসিজম আস্তে আস্তে কমতেছে, ব্ল্যাক মুভমেন্ট বাড়তেছে, ব্ল্যাক লাইভ ম্যাটার টাইপ ব্যাপার স্যাপার আস্তে আস্তে শুরু হইতেছে, কালোদের সাদাদের সবার সমান অধিকার, এরকম একটা ব্যাপার আমরা ন্যারেটিভ আমেরিকায় প্রচার হওয়া দেখতেছি। বারবি ওইটার অ্যাডভান্টেজও নিয়েছে এবং কালো বারবিও লঞ্চ করছে, যেটা কেউ ভাবতেও পারেনি ওই সময় যে এরকম একটা জিনিস যে করা সম্ভব। এখন যদি আপনি দেখেন, এখন ইনফ্লুয়েন্সার বারবি থেকে শুরু করে মেকআপ এনথুজিয়াস্ট বারবি থেকে শুরু করে হেন টাইপ বারবি নাই যেটা আপনি বাজার থেকে কিনতে পারবেন না। হ্যাঁ, বাংলাদেশে সব অ্যাভেলেবল না, আর আপনি যদি ম্যাটেলের ওয়েবসাইটে যান আপনি প্রত্যেকটা বারবির টাইপ, ডেসক্রিপশন সব বিস্তারিত দেখতে পারবেন। 2 নাম্বার যে কাজটা ম্যাটেলের যে মার্কেটিং টিম ওরা খুব সুন্দর করে করেছে সেটা হলো বারবির ইউনিভার্স বানানোর চেষ্টা করা। এই ইউনিভার্স বানানোর চেষ্টার শেষ পেরেকটাই হলো মুভিটা, বাট মুভিটার কথা আমি একটু পরে আসতেছি। ওরা যে ইউনিভার্স বানানোর চেষ্টা করেছে এবং শুধু বারবিতে সীমাবদ্ধ থাকে নাই, এটা আমরা শুরুর দিকে বুঝতে পারতেছিলাম যখন ওরা বারবির জন্য জামা কাপড় লঞ্চ করতেছিল, জুতা লঞ্চ করতেছিল ইত্যাদি। বাট বারবির যখন ওরা বয়ফ্রেন্ড লঞ্চ করলো এবং তারপর বয়ফ্রেন্ডেরও আলাদা একটা ইউনিভার্স হইলো, তখন মোটামুটি সবাই ধরে নিছে যে না, এই মার্কেটিং টিমটা জিনিয়াস এবং ওরা অদ্ভুত রকম কাজকর্ম করতে একদমই পিছপা হচ্ছে না। তারপরে যে ওরা ডিজনির সাথে পার্টনারশিপ করলো, ওরা বললো যে ফ্রোজেনের প্রত্যেকটা ক্যারেক্টার
ক্যারেক্টারের বারবি ভার্সন বানাবো আমরা, বাচ্চাদের মধ্যে আরো জনপ্রিয় হওয়া শুরু হইলো। এবং এই মার্কেটিং টিমটা ম্যাটেলের, ওরা এমন কোনো পার্টনারশিপ নাই যেটা করে নাই। ওরা আসল হসপিটালদের সাথে পার্টনারশিপ করছে বারবি নার্স বানানোর জন্য, ওরা আসল ফায়ার ফাইটারদের সাথে পার্টনারশিপ করছে বারবি ফায়ার ফাইটার বানানোর জন্য, নিউজ প্রেজেন্টার বানানোর জন্য। ওরা পাগল টাইপ কাজকর্ম করছে এবং প্রায় প্রত্যেকটা কাজকর্ম সফল হয়েছে। তো যেটা আমি বলতেছিলাম, এই স্ট্র্যাটেজির লাস্ট পেরেকটাই হলো বারবি দ্য মুভি। এবং আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন, বাট তারপরে আমি আপনাদের বলে দিচ্ছি, বারবির মুভিটা কিন্তু বারবি যে মাদার কোম্পানি ম্যাটল, যে কোম্পানিরই বারবি টারবি সহ সব খেলনা এরা নিজেরা প্রডিউস করতেছে। এমন না যে অন্য একটা কোম্পানি প্রডিউস করতেছে, অন্য একটা র্যান্ডম ডিরেক্টর ডিরেক্ট করতেছে, বা কেউ বারবির কাছে যে ওই রাইটস কিনে এনে নিজেরা বানাচ্ছে, এরকম না। ওরা নিজেরাই এটা প্রডিউস করতেছে, ওরা নিজেরাই এটা ডিরেক্ট করতেছে, উইথ দ্য হোপ যে আমরা এতদিন খেলনার জগতে একটা ইউনিভার্স বানাইছি, এখন আমরা পর্দার জগতে আরেকটা ইউনিভার্স বানাবো। ম্যাটেলের পরিকল্পনা হলো আস্তে আস্তে ওরা প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা ইউনিভার্সে আলাদা মুভি দিবে। সো কেনের আলাদা একটা সিনেমা হবে, বারবির আলাদা একটা সিনেমা হবে, ডিফারেন্ট টাইপের বারবির আলাদা আলাদা সিনেমা হবে। বারবি এবং কেন ছাড়া এই ইউনিভার্সের মধ্যে অন্য যত মানুষজন আছে প্রত্যেকে আলাদা আলাদা মুভি পাবে, অথবা হয়তো এরা অনেকে টিভি শো পাবে, এবং ইভেনচুয়ালি যে ম্যাটেল হয়তো ম্যাটেল প্লাস টাইপ, যেটা একটা ডিজনি প্লাসের কম্পিটিটর হবে, ওরকম একটা জিনিস লঞ্চ করবে, যেখানে ছোট ছোট যে টিভি সিরিজ এক্স্যাক্টলি ডিজনি যে জিনিসটা করছে এক্স্যাক্টলি সেম জিনিস ম্যাটেল করার চেষ্টা করতেছে এই বারবি ইউনিভার্স দিয়ে শুরু করে। তো প্রশ্ন হইল, ম্যাটেলের এই পরিকল্পনা কি সফল হবে নাকি? ভিডিওর শুরুতে আমি যেটা আপনাদের বলতেছিলাম, ওপেনহেইমারের সাথে কম্পিটিশন করে অলমোস্ট ওপেনহেইমারের ডাবল রেভিনিউ জেনারেট করছে প্রথম 2 দিনে। অনলাইনে যদি আপনি যান এবং আপনি এখন ডিজিটালি কোনো একটা কিছুর সফলতা মেজার করার একটা উপায় হলো ইমপ্রেশন কাউন্ট দেখা, এবং টিকটক এবং ইনস্টাগ্রাম এবং ইউটিউব শর্টস মিলায় বারবির 500 মিলিয়নের বেশি ইমপ্রেশন বারবির প্রতি আগ্রহী মানুষজনের। এবং ওইটাকে ওপেনহেইমারের সাথে প্লাস টম ক্রুজের মিশন ইম্পসিবলের সাথে দুইটা যোগ দিয়েও যদি আপনি কম্পেয়ার করেন, দুইটার কোনোটাই ধারের কাছে নাই। এবং বারবির সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজ সেটা হলো নস্টালজিয়া ফ্যাক্টর। এক মা, সে ছোটবেলায় বারবি নিয়ে খেলতো, তার নানিও ছোটবেলায় বারবি নিয়ে খেলতো, সে তার বাচ্চাকে বারবি কিনে দিয়েছিল ছোটবেলায়, তারা সবাই একসাথে এখন বারবি সিনেমা হলে দেখতে যাচ্ছে। ওই জিনিস ওপেনহেইমার দিয়ে বা মিশন ইম্পসিবল দিয়ে রিপ্লেস করা পসিবল না, এটা ম্যাটেলও জানে, এবং ম্যাটেল এই অ্যাডভান্টেজটা খুব সুন্দর করে নিয়েছে। প্রশ্ন তাহলে একটাই, ম্যাটেল কি আসলেই পারবে আগামী 10 বছরের মধ্যে খুব ইন্টারেস্টিং একটা ইউনিভার্স বানাইতে এবং অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাসের মতো একটা কম্পিটিটর স্ট্রিমিং প্ল্যাটফর্মও দাঁড় করাইতে? আমাকে আপনারা কমেন্টে জানাবেন। আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন বাই এনি চান্স বারবি, তাহলে আমাকে জানাবেন কমেন্টে আপনাদের কেমন লাগছে সিনেমাটা। আমি নিজে দেখি নাই, বাট আমি হোপফুলি দেখবো সামনে। এছাড়াও ওপেনহেইমার নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি খুব রিসেন্টলি, ওই ভিডিওটা যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে আমার চ্যানেলের কোথাও খুঁজে পাওয়া যাবে, ভিডিওটা দেখে আসবেন। ভালো থাকেন সবাই, পর সবার সাথে আমার দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। টাটা।